হ্যালো স্টুডেন্টস, এসওই বাংলার যেই সেগমেন্টে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমি সায়ন্তন স্যার। এর আগে আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশন এবং ভেক্টরের যে এলিমেন্টারি পোর্শনটা সেটা কিন্তু পড়েছি। এবার যদি কেউ না দেখে থাকো, আমি সাজেস্ট করব যে প্লিজ ওই দুটো ভিডিও দেখে আজকের ভিডিওটা দেখতে শুরু করো। আজকে আমরা ভেক্টরকে 3 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করা শিখব এবং ভেক্টরের যে কোঅর্ডিনেট প্রপার্টি এইগুলো আমরা একটু শিখব। মানে কার্টেশিয়ান প্লেনে বা কার্টেশিয়ান স্পেসে ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, তার অ্যাডিশন সাবট্রাকশন কীভাবে হয়, এই জিনিসগুলো শিখব। ঠিক আছে, চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আমাদের আজকে ভেক্টরের সেকেন্ড ক্লাস। তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা 3 ডাইমেনশনাল ফিগার ড্র করা আছে। তো ধরা যাক এইটা একটা ঘর, এই ঘরের কোনো একটা কর্নার, এটা এই পয়েন্টটা হচ্ছে ও, এটাকে আমরা অরিজিন বলে ধরে নিচ্ছি। ঘরের যে কোনো কর্নারে, তুমি এখন যে ঘরে বসে পড়াশোনা করছো সেই ঘরের যে কোনো কর্নারের দিকে যদি তুমি তাকাও, তুমি 3টে অ্যাক্সিস প্রপারলি দেখতে পাবে। যে ফ্লোরটা আছে ঘরের, এই ফ্লোরটায় একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস এবং দুটো ওয়ালের মাঝখান দিয়ে যেটা এক্স ওয়াই, মানে আমাদের ফ্লোরের সাথে যে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা, সেটাকে জেড অ্যাক্সিস ধরে নেওয়া হচ্ছে, যেটা ছবিতে দেখতে পাচ্ছ। মানে আমি আমার ঘরের ফ্লোরটাকে এইভাবে ভাবতে পারি, এইটা হচ্ছে আমার ঘরের ফ্লোরটা, ফ্লোরের সাথে এই একটা ওয়াল, এই একটা ওয়াল। তাহলে আমি এই ফ্লোরটাকে অঙ্কের ভাষায় নাম দিচ্ছি এক্স ওয়াই প্লেন, এই ওয়ালটাকে নাম দিচ্ছি ওয়াই জেড প্লেন এবং এই দিকের ওয়ালটাকে নাম দিচ্ছি এক্স জেড প্লেন। এবার ধরা যাক এই ও পয়েন্টে একটা কোনো মাছি বসে আছে, ধরলাম মাছি বসে আছে। এই মাছিটা উড়তে উড়তে কোনোভাবে ঘুরে ফিরে পি পয়েন্টে আসলো। কেমন? পি পয়েন্ট ঘরের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হতে পারে, আরবিট্রারি একটা পয়েন্ট পি পয়েন্টে আসলো। এবার এই মাছিটার ডিসপ্লেসমেন্ট কি এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি, তার ম্যাগনিটিউড কি, ডিরেকশন কি, এই জিনিসটা যদি আমরা শিখতে পারি তাহলেই ভেক্টরের প্রেজেন্টেশনটা শেখা যাবে, কারণ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে মাছিটা উঠতে কোথার থেকে শুরু করেছিল? ও। কোথায় পৌঁছলো? পি। ডিসপ্লেসমেন্ট আমরা আগের দিনই শিখেছি বা অলরেডি তোমরা জানো, তোমরা যেই প্রিপারেশন নিচ্ছ তো ডিসপ্লেসমেন্ট অবশ্যই জানো। দ্য শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অফ অ্যান্ড আ ফাইনাল পয়েন্ট অফ আ মুভিং অবজেক্ট। তাহলে এই পয়েন্ট ও আর পয়েন্ট পিকে যদি আমি জয়েন করে দিই, যে রেড লাইনটা দেখতে পাচ্ছ ও পি, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে যে পাথে ও পৌঁছেছে সেই জিনিসটাকে আমি এখন আগে তাড়িয়ে দিই। ও থেকে পি পর্যন্ত যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এখানে প্রথম কাজ যেটা করতে হবে, পি থেকে আমার ফ্লোরের ওপর, যেটা এক্স ওয়াই প্লেন, তার ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে এবং এই পয়েন্টটার নাম আমি দিয়ে দিচ্ছি, এই যে প্রজেকশন পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি আমি পি ড্যাশ। আবার একটু ভালো করে বোঝো, পি পি ড্যাশ এটা কি? এটা একটা পারপেন্ডিকুলার, একটা লম্ব। কোথায় না? এক্স ওয়াই প্লেনের ওপর। আমি যদি এইখানটায় একটা পয়েন্ট বলি যে এই পয়েন্টটা হচ্ছে পি, তাহলে এই পি পয়েন্ট থেকে সোজা যদি আমি আমার এই ফ্লোরটার মধ্যে একটা পারপেন্ডিকুলার ড্র করি, সেইটা হচ্ছে পি পি ড্যাশ। কেমন? তাহলে এই পি এর দেখো আমরা একটা যে কোনো কোঅর্ডিনেট ধরে নিয়েছি 2, 3, 5। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর 2 ইউনিট আসা হয়েছে, তারপর ওয়াই অ্যাক্সিসের প্যারালালে আমরা 3 ইউনিট গেছি এবং জেড অ্যাক্সিসের প্যারালালে 5 ইউনিট গেলে এই পি পয়েন্টটাকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার অঙ্কের ক্ষেত্রে আমরা গ্রাফের কাজ তো অলরেডি সবাই করেছি, ক্লাস 10-এ আমরা গ্রাফের কাজ করেছি। যখন লেখা থাকতো 2, 3, আমরা বুঝেই যেতাম এই 2 মানে প্রথমটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, যাকে অ্যাবসিসা বলা হয়, এবং 3, এই 3টা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, যাকে অর্ডিনেট বলা হয়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এইভাবে শুধু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলে চলবে না, কারণ এক্সের ডাইরেকশন আর ওয়াইয়ের ডাইরেকশনটা আলাদা। তাই জন্য আমাকে এক্স বরাবর একটা ইউনিট ভেক্টর
কনসিডার করতে হবে। তাহলে সবার আগে আমাদের জানতে হবে ইউনিট ভেক্টর জিনিসটা কি। ইউনিট ভেক্টর অনেকটাই আমাদের এসওই বাংলার মতন। কীরকম, যে ভেক্টরের কি থাকে, একটা ম্যাগনিটিউড থাকে, একটা ডিরেকশন থাকে। ঠিক আছে, আমি এখান থেকে আমার বাড়ি পৌঁছতে চাই, তো আমাকে 20 কিলোমিটার ট্রাভেল করতে হবে, কিন্তু কোন ডিরেকশানে ট্রাভেল করতে হবে এটা না জানলে কিন্তু আমি বাড়ি পৌঁছবো না। এই যে ডিরেকশন জিনিসটা দিচ্ছে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। একটু ইউনিট ভেক্টরটা আমরা বুঝে নিই। ইউনিট ভেক্টরটা কি, ধরো 20 মিটার টুয়ার্ডস ইস্ট, এটা একটা ভেক্টর। ওকে, এবার একে যদি এর ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করে দিই, ম্যাগনিটিউড হচ্ছে 20, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরকে মাথায় একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে কি হচ্ছে 1 মিটার টুয়ার্ডস ইস্ট। তাহলে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড সবসময় 1 হবে, কিন্তু ডিরেকশন থাকবে। কেন এসএই বাংলার মতন বললাম, কারণ এই যে তোমাদের এখন অবজেক্টিভ হচ্ছে জেই বা ডাব্লিউবি, জেই, তো এখানে যে এফোর্টটা, যে ম্যাগনিটিউডটা, এটা কি তোমার হয়ে আমি খাটতে পারবো না, এখানে তোমাকেই খাটতে হবে। কিন্তু কিভাবে খাটলে আমি ঠিক জায়গা মতন পৌঁছতে পারবো, সেই ডিরেকশনটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। তাই আমাদের এখানে কিন্তু আমাদের এফোর্টের থেকে তোমাদের এফোর্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, কিন্তু আমাদের কাজটা কি, ডিরেকশনটা দিয়ে দেওয়া। তো ঠিক একই রকমভাবে যখন এই একটা ম্যাগনিটিউড থাকে, তার সাথে যদি আমি একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করি, তখন এই পুরো জিনিসটা হয়ে যায় একটা ভেক্টর। ঠিক আছে, তো ইউনিট ভেক্টর নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এর ম্যাগনিটিউড হবে হচ্ছে 1 এবং এর ডিরেকশন থাকবে। তো এক্স অ্যাক্সিস বরাবর যখন আমরা গ্রাফের কাজ করতাম, তখন ওখানে ছোট ছোট স্কোয়ার থাকতো। ওই স্কোয়ারের যে আর্মগুলো ছিল, অর্থাৎ স্কোয়ারের যে বাহুগুলো ছিল, সেগুলোকে আমরা ইউনিট ধরে নিতাম। ঠিক আছে, আর আমরা কাউন্টিং কি করতাম, 1 2 3 4 এভাবে কাউন্টিং করতাম। এখন কি হচ্ছে না, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটার নাম হচ্ছে আই ক্যাপ। যখনই আই ক্যাপ লেখা থাকবে, আর আলাদা করে বলার দরকার নেই যে এই জিনিসটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। আই ক্যাপ মানেই ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। এবার যদি কোথাও লেখা থাকে 5 আই ক্যাপ, তার মানে আমি ওই আই ক্যাপটা 5 বার রিপিট করেছি। কেমন, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর 5 ইউনিট গেছি। ঠিক আছে, তাহলে এইখানটায় যখন 2 লেখা আছে, তার মানে আমাকে এখানে দুটো স্টেপ যেতে হবে, আই ক্যাপ 2 আই ক্যাপ। তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 2 আই ক্যাপ। এবার তারপরে কি আছে, ওয়াই কোঅর্ডিনেটটা আছে কত, ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে 3। তার মানে আমাকে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে 3 ইউনিট যেতে হবে। তার মানে ওয়াই অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টরটা, তার নাম হচ্ছে জে ক্যাপ, জের মাথায় এরকম একটা টুপি, জে ক্যাপ। ওকে, তাহলে 1 2 3 এই চলে গেলাম আমরা, পি ড্যাশ পয়েন্ট অবধি চলে গেলাম কিন্তু। ওকে, তাহলে ইউনিট ভেক্টরটা যদি বোঝা হয়ে থাকে, আগের দিন আমরা ল অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সূত্র পড়েছিলাম। তো সেখানটায় দেখো, এই ও আর পি ড্যাশকে যদি জয়েন করি, ও পি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। কারণ আমরা এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেছি, 2 ইউনিট গেছি। এক্স অ্যাক্সিসে 1 ইউনিট কত, আই ক্যাপ। তাহলে এই হয়ে যাচ্ছে 2 আই ক্যাপ। আর তারপর এই পয়েন্টটার থেকে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে কতটা গেছি, 3 ইউনিট গেছি। তার মানে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে 3 জে ক্যাপ। এখন দেখো, ল অফ ট্রায়াঙ্গেল অনুযায়ী এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এরা দুজন মিলে ওপি ড্যাশ। ওকে, তো আমি সুবিধার জন্য একটা নাম দিয়ে দিচ্ছি এই পয়েন্টটার, এক্স ইকুয়াল টু 2 যেখানে, তার নাম দিয়ে দিচ্ছি এ। এই ছবিটার দিকে দেখো, আমি ল অফ ট্রায়াঙ্গেল লাগাচ্ছি যে ও পি ড্যাশ ইজ ইকুয়াল টু ও এ প্লাস এ পি ড্যাশ। এবার ও
ও এ কত ছিল 2i ক্যাপ, 2i ক্যাপ, আর এ পি ড্যাশ কত ছিল 3j ক্যাপ। তাহলে ও পি ড্যাশ ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। কেমন? এবার চলে আসছি আমাদের আলটিমেট উদ্দেশ্যটা কি ছিল। আলটিমেট উদ্দেশ্য ছিল এই ও পি ভেক্টরটাকে বের করা। এবার এই ত্রিভুজটার দিকে তাকাও, ও পি ড্যাশ পি, ইন ট্রায়াঙ্গেল ও পি ড্যাশ পি, এখানটায় ও পি ড্যাশ প্লাস পি ড্যাশ পি, ও পি ড্যাশ প্লাস পি ড্যাশ পি ইজ ইকুয়াল টু ও পি। আবার ল অফ ট্রায়াঙ্গেল লাগাচ্ছি, ও পি ড্যাশ প্লাস পি ড্যাশ পি। তো আমি বলতে পারি যে ওপি ভেক্টরটা, ফাইনাল যে ভেক্টরটা আমাদের ছিল সেই ভেক্টরটা কত, সেই ভেক্টরটা হচ্ছে ওপি ড্যাশ প্লাস পি ড্যাশ পি। তাহলে এই ওপি ড্যাশ অলরেডি আমরা বের করে ফেলেছি, কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস পি ড্যাশ পি। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটার নাম হচ্ছে কে ক্যাপ। ওকে, তাহলে পি ড্যাশ পি, এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই এর লেন্থ কত না 5 ইউনিট, আর এক একটা ইউনিট কত করে কে ক্যাপ করে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 5k ক্যাপ। তাহলে এখানটায় পি ড্যাশ পির জায়গায় আমি লিখে দিতে পারি 5k ক্যাপ। অ্যান্ড দ্যাটস হাউ উই রিপ্রেজেন্ট আ ভেক্টর ইন 3 ডাইমেনশনাল স্পেস। এবার এখানটায় যদি যে কোনো পজিশন থাকে, মানে যদি পজিশনটা থাকতো এ কমা বি কমা সি, এ কমা বি কমা সি, তাহলে এর ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কীরকম হতো? ভেক্টর রিপ্রেজেন্টেশনটা হতো এ আই ক্যাপ, এক্স অ্যাক্সিস বরাবর এ ইউনিট যাব, ওয়াই অ্যাক্সিস বরাবর বি ইউনিট যাব, এবং জেড অ্যাক্সিস বরাবর সি ইউনিট যাব। এখন এই এ বি সির ভ্যালু যা কিছু হতে পারে, 1 2 3 4 যে কোনো পজিটিভ নাম্বার হতে পারে, যে কোনো নেগেটিভ নাম্বার হতে পারে, কারণ যে কোনো অ্যাক্সিসের নেগেটিভেও যাওয়া সম্ভব, এবং 0 অবশ্যই হতে পারে। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো একটা ভেক্টরকে 3 ডাইমেনশনাল স্পেসে রিপ্রেজেন্ট করতে পারি, যদি তার ইনিশিয়াল এবং ফাইনাল এই দুটো পজিশনই আমার জানা থাকে। ওকে, এরপরে আমরা অ্যাডিশন সাবট্রাকশনে অবশ্যই আসব, কিন্তু তার আগে জানতে হবে এই যে ভেক্টরটা এ আই ক্যাপ প্লাস বিজে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত, মান কত, এবং এই ভেক্টরটার ডিরেকশনটা কী হবে, কোন দিকে থাকবে, এই দুটো জিনিসই আমাদের কিন্তু শিখতে হবে। সেখানে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আগের যে দুটো ভিডিও গেছে আমার, সেখানে তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, এবং তোমরা, আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে থিওরি না শুধু অঙ্ক করতে চাও। দু একজন বলেছে যে শুধু অঙ্ক হোক, কিন্তু মেজরিটি বলছে যে না, থিওরি করে অঙ্কটা করা হোক। তাছাড়াও আমি তোমাদের তরফ থেকে অনেক কমেন্ট পেয়েছি। আই হোপ যে আমিও অ্যাজ এ টিচার গ্রো করব। আমরা অ্যাজ ইনস্টিটিউশন এসওই বাংলা আমরা তোমাদের এই ফিডব্যাকের মাধ্যমে আস্তে আস্তে গ্রো করতে পারবো। তো কেমন লাগছে, আর কি হলে ভালো হয়, এই যে তোমরা ফিডব্যাকটা দিচ্ছ, এটা প্লিজ চালিয়ে যাও। এমন না যে একদিন করলাম হয়ে গেল। এটা তোমাদেরই চ্যানেল, যেটা অরুণাভ স্যার, আমিনুর স্যার দুজনেই বলেন। তো এই ফিডব্যাক প্রসেসটা কিন্তু আমাদের গ্রো করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, ফেরত চলে আসছি। আমাদের এই ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা শিখলাম, এবার এর ম্যাগনিটিউডের ব্যাপারে শিখব। তো আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যখন ম্যাগনিটিউডের কথা বলা হচ্ছে, তার মানে এইখানটায় আমি জানতে চাইছি যে এই যে ওপি ভেক্টরটা, ডিসপ্লেসমেন্ট যে ভেক্টরটা, এই ভেক্টরটার লেন্থ কত, এই ভেক্টরটা কতটা লম্বা। ওকে, আমি এখানটায় কি জানি, আমি জানি যে ও এ এটা হচ্ছে 2 ইউনিট, তারপর এ পি ড্যাশ যে পয়েন্টটা ছিল, এ থেকে পি ড্যাশ এটা হচ্ছে 3 ইউনিট, এবং এই পি ড্যাশ থেকে পি এটা হচ্ছে 5 ইউনিট।
তো এইগুলো আমরা একটু চটপট মার্ক করে ফেলি। এটা 2 ইউনিট, আর আই ক্যাপ লিখছি না কারণ এখানে আমি ম্যাগনিটিউডটা বের করব, ডিরেকশনটা নয়। এটা 3 ইউনিট আর এটা 5 ইউনিট। তো জেনারেল ফর্মের জন্য আমি এখানটায় এবিসি ইউজ করি, তাহলে বোধহয় আমাদের বুঝতে একটু সুবিধা হবে, কারণ সবসময় যে এই নাম্বারই থাকবে এমন তো কোনো কথা নয়, আর এখানে আরবিট্রারি যে কোনো নাম্বার থাকতে পারে। তো আমি এই ক্যালকুলেশনটা এবিসি দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো প্রথম তোমাদেরকে বুঝতে হবে যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, যেটা ছবিতে দেখে বোঝা যাচ্ছে না। বোঝা না যাওয়ার কারণটা কি? বোঝা না যাওয়ার কারণটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল জিনিসকে আমি 2 ডাইমেনশনে ড্র করেছি। কিন্তু যদি একটু কমন সেন্স আমরা অ্যাপ্লাই করি তাহলেই দেখতে পাবো যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস সবসময় পারপেন্ডিকুলার। মানে নর্মালি এক্স অ্যাক্সিসটা কীরকম হয়, এইটা এক্স অ্যাক্সিস হয় আর এটা ওয়াই অ্যাক্সিস হয়, তার সাথে পারপেন্ডিকুলার জেড অ্যাক্সিসটা এইভাবে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে এক্স আর ওয়াই এর মাঝে অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। তাহলে যদি আমি এক্স বরাবর এ যাই, ওয়াই বরাবর বি যাই, তাহলে মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা 90 ডিগ্রি। তাহলে এই যে ভেক্টরটা তৈরি হচ্ছে, যেটার আমি এখানটায় নাম দিচ্ছিলাম পি ড্যাশ, মানে আমি ও থেকে প্রথমে এ অবধি গেছিলাম, এ থেকে পি ড্যাশ অবধি গেলাম, তাহলে এই জিনিসটা কি? হাইপোটেনিউয়াস বা অতিভুজ, এটা হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ছবিতে যদি এই ও পি ড্যাশকে জয়েন করা যায়, ও পি ড্যাশকে জয়েন করি, তাহলে ওপি ড্যাশের ম্যাগনিটিউডটা কত আসবে একটু দেখে নাও। ওপি ড্যাশের ম্যাগনিটিউডটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? আমি আবার বলছি এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটার দিকে একটু ভালো করে দেখো, ও পি ড্যাশ পি, ও পি ড্যাশ পি, এই ট্রায়াঙ্গেলটাতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কেন? আরেকবার ভাবি, আমি কি বলছিলাম, আমার এখানে ঘরের যে কর্নারটা সেটা বোধহয় স্ক্রিনে ভিজিবল নয়, কিন্তু ঘরের যে কোনো কর্নার থেকে আমি কি বলেছিলাম, মাছিটা ওই কর্নার থেকে উঠতে 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 কোনো একটা পয়েন্টে আসলো, এই পয়েন্টটা পি, এই পি থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করছি, লম্ব ড্র করছি কোথায়? এই ফ্লোরটার উপরে। তাহলে পি পি ড্যাশ, কেমন? পি পি ড্যাশ এক্স ওয়াই প্লেন ফ্লোরের ওপর পারপেন্ডিকুলার। তার মানে এই যে পি পি ড্যাশ, এটা এই ফ্লোরটার উপর পারপেন্ডিকুলার, এক্স ওয়াই প্লেনটার উপর পারপেন্ডিকুলার। তো তোমার যে ও পি ড্যাশ, যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ, এই ও পি ড্যাশটা তো এক্স ওয়াই প্লেনের ওপরেই আছে। এক্স ওয়াই প্লেনের ওপরেই যদি থাকে, তার মানে ও পি ড্যাশ আর পি পি ড্যাশ দে আর মিউচুয়াল পারপেন্ডিকুলার, একে অন্যের উপর লম্ব। তার মানে ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি ড্যাশ স্কোয়ার প্লাস পি ড্যাশ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানটায় তাহলে কি বলতে পারি, এটা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলাম। ও পি ড্যাশ স্কোয়ার, ও পি ড্যাশ স্কোয়ার করলে কি হবে? রুটটা উড়ে গিয়ে এখানটায় থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর পি ড্যাশ পি এর লেন্থ কত ধরে নিয়েছিলাম আমরা? সি। তাহলে কত আসলো? সি স্কোয়ার। তাহলে ও পি এর ম্যাগনিটিউডটা কত আসবে? ওপি ভেক্টরের ম্যাগনিটিউডটা আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই যে নাম্বারটা ছিল, এরকম যদি কোনো ভেক্টর আমাকে দেওয়া থাকে যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তার ম্যাগনিটিউড কী হবে? তার ম্যাগনিটিউড হয়ে যাবে রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এবার ক্যালকুলেট করে যা আসবে আসবে। দ্যাটস হাউ উই ক্যান ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। ঠিক? যদি এই জায়গাটা বুঝতে সমস্যা হয়, প্লিজ আমি বলবো যে এই জায়গাটা কিন্তু এমন একটা কনসেপ্ট যেটা
ভিজুয়ালাইজ করতে একটু সমস্যা হয়, কারণ আমরা বইতে পড়ি, খাতায় পড়ি, কোনো নোটসে দেখি বা ভিডিও দেখি, সবখানেই একটা 2 ডাইমেনশনাল স্পেসে একটা 3 ডাইমেনশনাল জিনিসকে বোঝানোর চেষ্টা করা হয়। তো সেই জন্য যে বলছে আর যে শুনছে তার মধ্যে যদি কোঅর্ডিনেশনটা ঠিক থাকে, এই যেমন আমি তোমাকে বললাম যে ধরো একটা মাছি উড়তে উড়তে এখানটায় আসলো, এই জিনিসটা যদি তুমি চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারো, আমার সাথে কানেক্ট করতে পারো, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এটা না 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এইটা সত্যি 90 ডিগ্রি, ঠিক। কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু এই জায়গাটা বুঝতে একটু সমস্যা হতে পারে। এবার এটা ভিজুয়ালাইজ না করতে পারলেও ফর্মুলা দিয়ে কাজ চলে যাবে, ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমি চাই না যে তোমরা এনজয় না করে না বুঝে পড়াশোনা করো। তো এই জিনিসটা যে 3 ডাইমেনশানে ভেক্টরের রিপ্রেজেন্টেশন, তার ম্যাগনিটিউড এবং ডিরেকশনের ক্ষেত্রে আবার এই কনসেপ্টটা আসবে। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কি না, ভিজুয়ালাইজ করতে পারছো কি না, আমার সাথে মানে কমিউনিকেট করতে পারছো কি না, মানে কি বলবো, কানেক্ট করতে পারছো কি না, সেটা প্লিজ কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাও যে এই জিনিসটা বুঝতে পারলে কি না। কারণ যদি সমস্যা হয়, আমি কথা দিচ্ছি যে পরের ভিডিও আমার যেটাই হবে পরের দিনের ক্লাস, সেই ক্লাস শুরু করার আগে এই সেগমেন্টটা আমি আরেকবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্লিজ এই জিনিসটা আমাকে জানাও। বাকি অ্যাজ ফার অ্যাজ এমসিকিউজ অ্যান্ড নিউমেরিক্যালস, সেটা কিন্তু হ্যাঁ, যদি ফর্মুলা আমরা জানি সেই ফর্মুলা দিয়ে কাজ চলে যাবে, ওকে। কিন্তু একটু ডিফিকাল্ট প্রবলেম যখন আমরা ফেস করব, তখন ভিজুয়ালাইজ করাটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তাই এই জিনিসটা ভিজুয়ালাইজ করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার এই ওপি ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি, এসব আমরা বুঝলাম। এবং এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত হবে, √a² প্লাস b² প্লাস c²। তো এই জিনিসটাও আমরা বুঝলাম, কিন্তু ভেক্টরের প্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন এবং ম্যাগনিটিউড এটাই তো যথেষ্ট নয়। ভেক্টর কেন? ভেক্টর হচ্ছে তার ডিরেকশনের জন্য, কারণ ম্যাগনিটিউড তো স্কেলারেরও থাকে। তাহলে এই ভেক্টরটার ডিরেকশন কি? একটা লোক যদি ও পয়েন্টে থাকে, তাকে যদি আমি পি পয়েন্টে পৌঁছানোর কথা বলি, আমি শুধু বলে দিতে পারবো না যে বাবু তুমি এখানটায় 25 প্লাস 4 29 আর 9 √38 ইউনিট গেলে পরে তুমি ও থেকে পিতে পৌঁছে যাবে। কারণ যে কোনো ডিরেকশানে সে যেতে পারে, 3 ডাইমেনশনাল স্পেসে যে কোনো ডিরেকশানে এই √38 ইউনিট যাওয়া সম্ভব। এটা যদি অরিজিন হয়, এখান থেকে যে কোনো ডিরেকশানে √38 আমি যেতে পারি। তাহলে এক্স্যাক্টলি কোন ডিরেকশানে গেলে আমি অরিজিন থেকে ওই উদ্দিষ্ট পি পয়েন্টে, এক্স্যাক্টলি পি পয়েন্টে পৌঁছবো, এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। সেই জন্য দরকার ডিরেকশন, এবং ডিরেকশনের জন্য রেফারেন্স পয়েন্ট দরকার। রেফারেন্স অলরেডি আমাদের কাছে এখানে আছে, যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো আমাদের এই ওপি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, এবং জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, কেমন? তো চলে যাচ্ছি পরের স্লাইডে। এইখানটায় আমি এরকম একটা 3 ডাইমেনশনাল ফিগার দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, দেখো বুঝতে পারো কি না। এখানটায় এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ড্র করা আছে। এইটা হচ্ছে আমাদের ফ্লোরটা, এই পয়েন্টটা ছিল পি, আমি এর নাম পি করে দিচ্ছি যাতে তোমরা একদম কনফিউজ না হও। এই হচ্ছে আমার অরিজিন। এই যে ওপি ভেক্টরটা ধরা যাক এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল আলফা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। এইবার এই পি পয়েন্ট থেকে যদি এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা যায়, এবার এখানটা এটা ড্র করা নেক্সট টু ইম্পসিবল, কারণ আমি যদি এইভাবে ড্র করি তোমাকে আমি বোঝাতেই পারবো না যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মনেই হবে না যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানটায় একটু যেমন যেমন বলছি একটু শুনতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। ধরা যাক আমার এই যে হাতটা আমি এখানটায় নিয়েছি, দিস ইজ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, ওকে। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আমার মিডল ফিঙ্গারটা হচ্ছে এক্স অ্যাক্সিস,
ফোর ফিঙ্গার বা তর্জনী যেটাকে বলা হয় এটা ওয়াই অ্যাক্সিস, এবং থাম বা বুড়ো আঙুল যেটা বলি আমরা বাংলায় এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমে আমার ওপি ভেক্টরটা এইভাবে আছে। কেমন? ওপি ভেক্টরটা এইভাবে আছে, ঠিক? এবার এই ওপি ভেক্টরের পি পয়েন্ট থেকে যদি একটা পারপেন্ডিকুলার এখানটায় এক্স অ্যাক্সিসের ওপর ড্র করি, এবার তুমি বুঝতে পারবে যে এইখানটায় এইরকম একটা হেলানো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। একটা হেলানো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু এখানটায় তৈরি হচ্ছে। যদি এখান থেকে আমি এইরকমভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তো এই পারপেন্ডিকুলারটার কথা বলছি, কেমন? তো এক্স অ্যাক্সিসের সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে থাকে, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু এরকম সোজা কোনো ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেলটা একটু হেলে আছে। ওকে, তো এই অ্যাঙ্গেলটা যদি অ্যালফা হয়, এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ভেক্টরটা তৈরি করছে এই অ্যাঙ্গেলটা যদি অ্যালফা হয়, তাহলে এই অ্যাঙ্গেল এর এই কম্পোনেন্টটা হচ্ছে এক্স, ওকে, যেটাকে আমরা এ বলে নিয়েছিলাম, আর এটা হচ্ছে ভেক্টর ইটসেলফ। তাহলে বেস বাই হাইপোটেনিউস ইজ কস আলফা। তাহলে আমি লিখছি ইফ OP vector makes an angle alpha with x axis, তাহলে cos আলফা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। বেসটা কি? বেসটা এইটা, এক্স কম্পোনেন্টটা কত ছিল এ, ওয়াই কম্পোনেন্ট কত ছিল বি, আর জেড কম্পোনেন্ট কত ছিল সি। তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এবার যদি ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল তৈরি করে একই রকমভাবে কস বিটা ইজ কস কম্পোনেন্টে ওয়াই কম্পোনেন্টটা কত ছিল বি, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর যদি জেড অ্যাক্সিসের সাথে গামাটা তৈরি করে, দেখো জেডটা আমি এখানটায় সুন্দর বোঝাতে পারবো। যদি এই পয়েন্ট থেকে এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে গামা বলছি। তাহলে এই জিনিসটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা কত? এটা হচ্ছে সি। আর এই ভেক্টরের লেন্থটা কত? এই ভেক্টরের লেন্থটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কস গামা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস। সো কস গামা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস, কত না রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বের করে নিতে পারি যে একটা ভেক্টর থ্রি ডাইমেনশনাল স্পেসে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে। তো এই কস আলফা, কস বিটা, কস গামা এদের মধ্যে একটা সুন্দর রিলেশন আছে। দেখো, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু, যদি আমি এটা স্কোয়ার করে দিই তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এদের এলসিএম বা লসাগু আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং ওপরে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা কিনা 1। সো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সবসময়তেই 1 হবে। ওকে, তো এই জিনিসটা একটু দেখে নাও। এর উপর বেস করে আমরা একটা সিম্পল প্রবলেম করতে পারি। সাবট্রাকশন অ্যাডিশনটা পরে, একটা অঙ্ক দেখি। যদি এরকম একটা অঙ্ক বলি যে ইফ আ ভেক্টর makes angles 45 degree and 60 degree with
x-axis and y-axis respectively, find the angle it makes with z-axis. তো লাস্ট যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম সেই ফর্মুলাটার উপর বেস করে কিন্তু অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো। দেখো cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা, যেখানে গামা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর অ্যান্ড জেড অ্যাক্সিস, ইজ ইকুয়াল টু 1। তো cos স্কোয়ার 45 1/√2 তার স্কোয়ার করলে আসছে হাফ, তারপরে cos 60 হচ্ছে হাফ, তার স্কোয়ার করলে আসবে 1/4 প্লাস cos স্কোয়ার গামা is equal to 1. So cos square gamma is equal to 1 minus 3/4, that is 1/4. So cos square gamma is root under 1/4 মানে half, so gamma is equal to 60 degree. তো যে ভেক্টরটার কথা এখানে বলা হচ্ছে সেই ভেক্টরটা কি জেড অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তো এখানে যে কোনো দুটো অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে 3 নম্বর অ্যাঙ্গেলটা সহজেই বের করা সম্ভব। তো শুরুর থেকে যদি একবার বলি, আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশন ইন 3D স্পেস, তার ম্যাগনিটিউড বের করা এবং তার ডিরেকশন অর্থাৎ এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সাথে কী অ্যাঙ্গেলতে ইনক্লাইন্ড থাকবে, এই তিনটে জিনিস কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম। ঠিক আছে, আমি আবার বলবো যে যখন ম্যাগনিটিউড এবং ডিরেকশন বের করলাম সেক্ষেত্রে 3 ডাইমেনশনালি ভেক্টরটাকে বুঝতে যদি বা ভিজুয়ালাইজ করতে যদি কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও। যদি বেশিরভাগ স্টুডেন্টদের সমস্যা থাকে আমি এটা আমার পরের ক্লাসে আরেকবার ইনক্লুড করার চেষ্টা করব। ওকে, আর যদি বুঝে গিয়ে থাকো তাহলেও সেটা জানাও, কারণ অ্যাজ এ টিচার আমি যতদিন ধরে পড়াচ্ছি ভেক্টরকে ভিজুয়ালাইজ করানো ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ। ওকে, এটা আমার মনে হয়। তো যদি বুঝে গিয়ে থাকো সেটাও আমার জন্য খুব বড় অ্যাচিভমেন্ট হবে, আমার খুব ভালো লাগবে। তো সেটাও আমাকে আরেকবার জানাও, কেমন? এবার জিনিসপত্র খুব সহজ। এখানে আমরা দেখতেই পাচ্ছ আমরা ভেক্টর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন শিখব। যদি এই ফরম্যাটে আই জে কে ক্যাপ ফরম্যাটে দুটো ভেক্টর দেওয়া থাকে তাদেরকে অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে আগের সেই ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ প্যারালেলোগ্রাম, পলিগন রুল এই সমস্ত কিচ্ছু ইউজ করতে হবে না, সিম্পল অ্যালজেব্রিক্যালি আমরা যোগ করতে পারবো। কেন দেখা যাক, ধরা যাক একটা পড়লে একটা অবজেক্টের উপর দুটো ফোর্স কাজ করছে। প্রথম যে ফোর্সটা F1 ফোর্স, এই F1 ফোর্সটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এত নিউটন। ওকে, এবার বললো যে আরেকটা ফোর্স কাজ করছে কিভাবে না, i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ এত নিউটন। তাহলে নেট ফোর্স কত কাজ করবে? নেট ফোর্স কত কাজ করবে? এখানে এরা ভেক্টর হলেও আমাকে ডিরেকশন নিয়ে একদম মাথা খারাপ করতে হবে না, কারণ এই যে দুটো কম্পোনেন্ট দেখতে পাচ্ছ 2i আর i, এরা দুজনেই কোন দিকে কাজ করছে? যখনই i ক্যাপ লেখা আছে তার মানে এরা দুজনেই এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। তার মানে এর এই যে দুটো ফোর্সের দুটো এক্স কম্পোনেন্ট, একটা 2 ইউনিট আর একটা 1 ইউনিট, তাহলে 2 + 1 3। কারণ একই ডিরেকশনে যখন দুটো ভেক্টর কাজ করে তখন আমরা তাদেরকে স্কেলারের মতনই অ্যাড করতে পারি, কারণ তাদের মাঝের অ্যাঙ্গেলটা 0। যদি আগের ক্লাসটা একটু মনে করে থাকো তাহলে সেখানটা আমি দেখিয়েছিলাম যে অ্যাঙ্গেলটা যদি 0 হয়, দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা যদি 0 হয়, a² + b² + 2ab cos 0 তার রুট করলে a + b চলে আসে। সেই জন্য আমরা ক্লাস 9-10-এ ফোর্সকে স্কেলারের মতনই যোগ করে দিতাম, 3 নিউটন + 5 নিউটন = 8 নিউটন। ঠিক একই রকমভাবে এখানটা যেহেতু এরা একই ডিরেকশনে আছে আমরা কিন্তু লিখে দিতে পারবো যে 3i ক্যাপ।
এখানটায় -3 + 3 0 আর 4 - 2 প্লাস 2k ক্যাপ। ওকে, এখন এখানেই যদি বলে যে এই ফোর্সটার, এই যে নেট ফোর্সটা তুমি বের করলে, এই ফোর্সটার ম্যাগনিটিউড কত? এই ফোর্সটার ম্যাগনিটিউড হচ্ছে √(a² + b² + c²। a² কত 9, b² কত 0, c² কত 4। এর এক্স কম্পোনেন্টটা হচ্ছে 3, ওয়াই কম্পোনেন্ট নেই মানে 0, এবং জেড কম্পোনেন্ট হচ্ছে 2। সো দ্য ম্যাগনিটিউড ইজ √13। এবার যদি বলা হয় যে এই ভেক্টরটাই, এই যে নেট ফোর্স তুমি বের করেছো, এই ভেক্টরটা জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? তো আমরা ধরে নেব জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করে আছে। তো cos গামা ইজ ইকুয়াল টু দ্য জেড কম্পোনেন্ট, দ্যাট ইজ জেড কম্পোনেন্টটা কত 2। তো cos গামা ইজ ইকুয়াল টু 2 বাই লেন্থ অফ দ্য ভেক্টর কত √13। সো গামা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2 বাই √13। যদি বলে যে ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, বিটা, বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ওয়াই কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এখানে নেই 0, তো 0 বাই √13, তার মানে এখানটায় বিটা হচ্ছে 0 ডিগ্রি, cos ইনভার্স 0 90 ডিগ্রি। cos ইনভার্স 0 চলে আসছে, cos ইনভার্স 0 90 ডিগ্রি হবে, cos 90 ভ্যালু হচ্ছে 0। তো একই রকমভাবে আমরা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে আলফা, সেটাও বের করে ফেলতে পারবো। ওকে, এবার চলে আসছি ভেক্টর সাবট্রাকশনে। যদি ভেক্টরকে বিয়োগ করতে হয় একই রকমভাবে আমরা বিয়োগ করতে পারবো। সাবট্রাকশন কিভাবে হতে পারে, যে একটা অবজেক্ট কোনো একটা পজিশানে ছিল, কি পজিশানে ছিল, ধরা যাক 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই পজিশানে সে ছিল। আর এখন সে কোথায় চলে আসলো? এখন সে চলে আসলো সাপোজ 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই পজিশানে সে চলে আসলো। তাহলে প্রশ্ন হচ্ছে এর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। দেখো, আমি যদি এই একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি, যেখানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারবো যে এখানটায় কোনো একটা জায়গায় ও ছিল, তার পজিশন ভেক্টরটা হচ্ছে r1, কোনো একটা জায়গায় পৌঁছেছে, তার পজিশন ভেক্টরটা হচ্ছে r2। কেমন? তাহলে ল অফ ট্রায়াঙ্গেল থেকে বলা যায় r1 প্লাস r ইকুয়াল টু r2। তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হচ্ছে? এই rটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যে ও এ পয়েন্টে ছিল, বি পয়েন্টে পৌঁছচ্ছে, তাহলে এ থেকে বিতে গেলে এ বিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি আর ভেক্টর দিয়ে এখানে ইন্ডিকেট করছি। তাহলে ল অফ ট্রায়াঙ্গেল অনুযায়ী এখান থেকে বলা যায় যে আর ভেক্টর, r1 ভেক্টর প্লাস r ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট r ইজ ইকুয়াল টু r2 মাইনাস r। তাহলে এখানে আমাকে সাবট্রাকশন দরকার। এবার এইখান থেকে যদি সাবট্রাক্ট করতে হয়, তাহলে r2 থেকে r1 বিয়োগ করলে কি আসবে? 5 - 2 3i ক্যাপ মাইনাস 6 - 3 মাইনাস 9j ক্যাপ 2 - 4 মাইনাস 2k ক্যাপ। ওকে, তো এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ম্যাগনিটিউড বের করতে বললে আমরা বের করে দেবো। √3² প্লাস -9 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। যদি অ্যাঙ্গেল বের করতে বলে এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে, অবশ্যই আমরা বের করে দিতে পারবো। ওকে, তো এভাবে আমরা যদি 3 ডাইমেনশনে কার্টেশিয়ান সিস্টেমে দুটো ভেক্টর থাকে, তিনটে ভেক্টর থাকে, 100খানা ভেক্টর থাকে, তাদেরকে যোগ করতে পারবো এবং দুটো ভেক্টরের সাবট্রাকশন কিন্তু আমরা করতে পারবো। এছাড়া আমরা ভেক্টরে কি শিখেছিলাম? ভেক্টরে আমরা অ্যাডিশন সাবট্রাকশনের পরে আমরা ভেক্টর রেজলিউশন শিখেছিলাম, এবং আমি আগের ক্লাসে বলেওছিলাম যে ভেক্টর রেজলিউশন খুব ইম্পর্টেন্ট। লজ অফ মোশন যখন পড়বো, বারবার ইনক্লাইন্ড প্লেনে mg sin থিটা, mg cos থিটা, ফ্রিকশনের কম্পোনেন্ট বের করা, বারবার করে কিন্তু এই
ভেক্টর রেজলিউশন দরকার হবে। কিন্তু মজার ব্যাপার, যদি তোমার কাছে ভেক্টরটা এই ফরম্যাটেই থাকে, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই ফরম্যাটে যদি কোনো ভেক্টর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ভেক্টর রেজলিউশন করার কোনো প্রয়োজন নেই। কারণ প্রথম দেখো, অলরেডি এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর স্প্লিটেডই আছে। আমরা ভেক্টর রেজলিউশনে কি করছিলাম, যে কোনো একটা ভেক্টরকে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাঙছিলাম। এখানে অলরেডি সেটা ভাঙাই আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, উদ্দেশ্যটা কি ছিল, যদি সব ভেক্টর একই অ্যালাইনমেন্টে চলে আসে তাহলে আমাকে ল অফ ট্রায়াঙ্গেল বা প্যারালেলোগ্রাম লাগাতে হবে না, আমি ভেক্টরগুলোকে স্কেলারের মতনই যোগ করতে পারবো, 3 আর 2 5। এবার এখানটায় তো আমি ঠিক একই রকমভাবে স্কেলারের মতোই যোগ করতে পারছি বা বিয়োগ করতে পারছি, ঠিক আছে। তাহলে এই ফর্মে যদি আমার কাছে ভেক্টর থাকে তাহলে কিন্তু ভেক্টর রেজলিউশন করার কোনো দরকার নেই, বা করা সম্ভব। আর কিভাবে স্প্লিট করব, অলরেডি ইট ইজ স্প্লিটেড ইনটু এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট অ্যান্ড জেড কম্পোনেন্ট। কেমন? এছাড়া আমরা কি শিখেছিলাম, এছাড়া আমরা শিখেছিলাম ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। আমি একটু জল খেয়ে নিচ্ছি। তো ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের যে সিগনিফিকেন্স, যে দুটো ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করে একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায় তখন সেটাকে আমরা ডট প্রোডাক্ট বলি, এবং তার ফর্মুলা ছিল এ বি কস থিটা। দুটো ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করলে আরেকটা ভেক্টর চলে আসে তাহলে সেটাকে আমরা ক্রস প্রোডাক্ট বলি, ফর্মুলা ছিল এ বি সাইন থিটা। ক্রস প্রোডাক্টে যেহেতু ভেক্টর পাওয়া যায় তাই ক্রস প্রোডাক্টে কি হয়, এই যে প্রোডাক্টটা তার নিজেরও একটা ডাইরেকশন থাকে, এবং এ ক্রস বি ইজ নেভার ইকুয়াল টু বি ক্রস এ, রাদার এ ক্রস বি ইজ নেগেটিভ অফ বি ক্রস এ। কারণ তাদের দুজনের ম্যাগনিটিউডই এ বি সাইন থিটা, কিন্তু এ ক্রস বিতে যে ডিরেকশনটা পাবো রাইট হ্যান্ড থাম্ব রুল লাগিয়ে, বি ক্রস এতে ঠিক অপোজিট ডাইরেকশনটা পাবো। তাহলে সেম ম্যাগনিটিউড অপোজিট ডাইরেকশন, দ্যাটস ওয়াই এ ক্রস বি ইজ নেগেটিভ অফ বি ক্রস এ। যদি ভুলে গিয়ে থাকো বা না জেনে থাকো বা কোনো লার্নিং গ্যাপ থাকে, আমি বলছি প্লিজ আগের ভিডিওটা, ভেক্টর 1 যে ভিডিওটা আমার, সেই ভিডিওটা প্লিজ আরেকবার দেখে নাও। ওকে, তাহলে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এইটুকুন বেসিক নলেজ চাই, যেখান থেকে আমি এখন ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট এই দুটো জিনিস শেখাতে পারবো। তো এখানটায় দুটো ভেক্টর দেখতে পাচ্ছ, একটা এ ভেক্টর a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। প্রথমে আমরা একদম বেসিক শিখব যে ডট প্রোডাক্ট হচ্ছে কিভাবে, এবং তারপরে আমরা শিখব যে পরীক্ষার সময় আমরা খুব সহজে কি করে ডট প্রোডাক্ট করে ফেলতে পারি। তো যখন এই দুটো জিনিসের ডট প্রোডাক্ট হবে তখন দেখো, এ ভেক্টরকে আমি এখানটায় একদম কপি পেস্ট করেছি, বি ভেক্টরকে এখানে কপি পেস্ট করেছি। তাহলে এরপর কি হওয়া উচিত, এরপর হওয়া উচিত এই একটা টার্ম দিয়ে এই তিনটে টার্মকে মাল্টিপ্লাই করব, সেকেন্ড টার্ম দিয়ে এই তিনটেকে মাল্টিপ্লাই করব, এবং থার্ড টার্ম দিয়ে এই তিনটেকে মাল্টিপ্লাই করব। কেমন? কিন্তু মাল্টিপ্লাই করার আগে আমাকে জানার দরকার যে এই আই ক্যাপের সাথে আই ক্যাপ মাল্টিপ্লাই করলে কি হয়, আই ক্যাপের সাথে জে ক্যাপ মাল্টিপ্লাই করলে কি হয়, বা জের সাথে কে, এর সাথে আই, এই যে মাল্টিপ্লিকেশনগুলো হচ্ছে এইগুলো কি হয়। কারণ a1 b1 c1 a2 b2 c2 এইগুলো তো সব নাম্বার অ্যাকচুয়ালি, কারণ এগুলো এরকম আর কি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তো কোএফিশিয়েন্টগুলো নাম্বার, 4 আর 3 থাকলে সেটা 12 হবে, 4 3 12। কিন্তু ব্যাপারটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপে 4 3 তো 12 হলো, i ডট জে কী হবে এইটা আমাকে জানতে হবে। তো যদি সেম জিনিস থাকে, অর্থাৎ i ডট আই থাকে, তাহলে কি হবে, আগে জানতে হবে আইটা কি। অলরেডি আমরা জেনে গেছি, আজকের ক্লাসের শুরুতেই আমি বললাম আই হচ্ছে ইউনিট ভেক্টর, তার ম্যাগনিটিউড কত 1, তার ডাইরেকশন কি এক্স অ্যাক্সিস বরাবর। ফর্মুলা কি ডট প্রোডাক্টের, এ বি কস থিটা। তাহলে প্রথমটার ম্যাগনিটিউড 1, পরেরটার ম্যাগনিটিউড 1, এবং দুজনেই এক্স কোঅর্ডিনেট বরাবর, এক্স কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর, তাই দুজনের মাঝে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি।
তো cos 0 এর ভ্যালু 1, তাই i ডট i হচ্ছে 1। একই লজিকে জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ এরাও কিন্তু 1। কিন্তু যদি আলাদা জিনিস হয় আই ডট জে, একজন এক্স অ্যাক্সিস বরাবর একজন ওয়াই অ্যাক্সিস বরাবর, তখন 1 ইন্টু 1 ইন্টু কস 90, কস 90 ভ্যালু 0। এবার এই লজিকে আই জে কে এরা তিনজনই একে অন্যের সাথে 90 ডিগ্রিতে আছে, তাই যখনই আই ডট জে, জে ডট কে, কে ডট আই যা ইচ্ছা আসুক না কেন, যখনই দুটো আলাদা ইউনিট ভেক্টর থাকবে না, তখন বুঝে নিতে হবে এদের দুজনের মাঝে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তো cos 90 উইল অ্যারাইজ অ্যান্ড ইউ উইল গেট 0। তো এই জিনিসটা যদি আমি খুব সহজে এবার একটু ফর্মুলেট করার চেষ্টা করি, যে সেম জিনিস থাকলে ডট প্রোডাক্ট 1 আর আলাদা আলাদা জিনিস থাকলে ডট প্রোডাক্ট 0, এটা যদি আমি মাথায় রাখি তাহলে আমি বসে বসে কিন্তু একজনের সাথে সবাইকে মাল্টিপ্লাই করতে যাব না। তাহলে আমি কি করব, a1 i ক্যাপের সাথে b1 i ক্যাপকে মাল্টিপ্লাই করব, a1 ইন্টু b1 a1 b1 i ক্যাপ ডট i ক্যাপ ইজ 1, তাহলে a1 b1। আমি a ক্যাপ i ক্যাপের a1 i ক্যাপের সাথে b1 j ক্যাপকে মাল্টিপ্লাই করবই না, i ডট j তো 0 আসবে, মাল্টিপ্লাই করে কি লাভ, কে এর সাথেও মাল্টিপ্লাই করব না। তাহলে সহজ হিসাব কি, সহজ হিসাব হচ্ছে যেখানে যেখানে 1 আসবে সেই জায়গাগুলোই মাল্টিপ্লাই করা উচিত। তাহলে 1 কোথায় কোথায় আসবে, যদি আমি i এর সাথে i কে মাল্টিপ্লাই করি, জে এর সাথে জে কে মাল্টিপ্লাই করি, আর কে ক্যাপের সাথে কে ক্যাপকে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো, a1 b1 a2 b2 আর a3 b3। দেখে নাও। ওকে, তো এর একটা যদি সহজ এক্সাম্পল আমি দেখি, যে এরকম থাকলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এর সাথে ডট প্রোডাক্ট করতে হবে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। একদম সহজ, i এর সাথে i কে দেখো, 2 2 যা 4, 3 3 যা 9 উইথ আ নেগেটিভ সাইন, 4 6 যা 24, আর 24 আর 4 কত হয়ে যাচ্ছে 28, 28 থেকে 9 চলে গেলে এই 28 minus 9 is 19. So you are getting 19 as dot product, and this 19 is not containing any I cap, J cap, K cap. It should not contain any unit vector, because in scalar product or dot product, you get a scalar quantity as a result. ওকে, তো তোমার যে ফাইনাল রেজাল্টটা 19 এসছে, এই 19-এ কিন্তু কোনো রকম আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকার কথা নয়, নেইও, আসেওনি। ওকে, তো এই হচ্ছে ডট প্রোডাক্ট, এবং ডট প্রোডাক্টের কিছু অ্যাপ্লিকেশান আছে আমরা আজকেই শিখবো। ডট প্রোডাক্টের পরে আমরা চলে যাচ্ছি ক্রস প্রোডাক্টে। দেখে নাও একবার। এখানটায় রুলটা আমি আগেই লিখে দিয়েছি, যে ক্রস প্রোডাক্টে কী ছিল, এ ক্রস বি ছিল এ বি সাইন থিটা, এর যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে এ বি সাইন থিটা। তাই যখন আই ক্রস আই হবে, বা জে ক্রস জে হবে, বা কে ক্রস কে হবে, তখন কি পাচ্ছ দেখো, 1 ইন্টু 1 ইন্টু সাইন থিটা, থিটাটা হচ্ছে 0 ডিগ্রি। কেন, আই এর সাথে আই, এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিস কত অ্যাঙ্গেল করবে 0, ওয়াই এর সাথে ওয়াই 0 অ্যাঙ্গেল করবে, জেড অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিস অর্থাৎ কে ক্যাপ ক্রস কে ক্যাপ যখন করব আমরা কিন্তু 0 পাবো। তো সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, তো ক্রস প্রোডাক্টটা তুমি 0 পাচ্ছ। তো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, সরি আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এই সবই হবে 0। আই ক্রস জে হয় কে ক্যাপ, কিভাবে, যখন আই ক্রস কে করব, আই ক্রস কে 1 ইন্টু 1 ইন্টু সাইন 90,
তো চলে আসছে 1। কিন্তু ঝামেলার জায়গাটা কি? ঝামেলার জায়গাটা হচ্ছে এই ক্রস প্রোডাক্টে উই এক্সপেক্ট আ ভেক্টর কোয়ান্টিটি। সেই ভেক্টরের ম্যাগনিটিউড অবশ্যই 1, কিন্তু ভেক্টরটা বের করতে গেলে রাইট হ্যান্ড থাম্ব রুল দরকার। তো এই যদি এক্স অ্যাক্সিস হয়, এই যদি ওয়াই অ্যাক্সিস হয়, এই যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে আমি আমার ডান হাতের 4টে আঙুলকে আই ক্রস জের জন্য এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিসের দিকে ঘোরালে জেড অ্যাক্সিস বরাবর পাচ্ছি। তার মানে ইট উইল বি অ্যাকচুয়ালি কে ক্যাপ। কেন কে ক্যাপ? জেড অ্যাক্সিস বরাবর 1, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে কি বলা হয়? কে ক্যাপ। তো এইভাবে প্রত্যেকটা জিনিস এরকমভাবে আছে। ওকে, কে ক্রস আই কী হয়, আই ক্রস জে কী হয়। এবার এই যদি মুখস্থ করতে হয় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটা ক্রস প্রোডাক্ট করতে গেলে বারবার করে আমি রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করছি, তাতেও মাথা খারাপ না হলেও সময় অনেকটা খারাপ হবে। তো সেই জন্য আমরা এখানে ম্যাট্রিক্স মেথড ইউজ করি। ম্যাট্রিক্স মেথডটা কি আমরা একটু দেখে নেব। ম্যাট্রিক্স মেথডে, ম্যাট্রিক্স আশা করি তোমরা সবাই জানো অলরেডি, ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট। সেখানে আমরা এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই তিনজনকে প্রথমেই লিখে ফেলব। তারপর যে দুটো ভেক্টর ছিল, ধরো দুটো ভেক্টর আমি এখানে লিখছি। একটা ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তো এদের যে কোএফিশিয়েন্টগুলো আছে সেগুলোকে অর্ডারে আমাকে লিখতে হবে। প্রথমে এ, তারপরে বি। কেন? আমি এ ক্রস বি বের করতে চাই। যদি বি ক্রস এ বের করতাম তাহলে আগে বি কে লিখতাম, পরে এ কে লিখতাম। তাহলে এর কোএফিশিয়েন্টগুলো কি কি? 2, -3 আর 4। বি এর কোএফিশিয়েন্টগুলো কি? 1, 2, -3। এবার এখানটায় যখন আমরা আই ক্যাপ ক্যালকুলেশন করব তখন আই ক্যাপের রো, আই ক্যাপের রো আর আই ক্যাপের কলাম এটাকে মনে মনে বাদ দিয়ে দেব। বাদ দিলে কি দেখতে পাচ্ছি? 4টে ডিজিট দেখতে পাচ্ছি এবং ক্যালকুলেশনটা এখানটায় হবে লেফটের ওপর থেকে, এইভাবে হবে। যদি এরকম 4টে নাম্বার দেখতে পাই এ বি সি ডি, তাহলে ক্যালকুলেশনটা হবে হচ্ছে এডি মাইনাস বিসি। কী হবে? এডি মাইনাস বিসি। তাহলে কি হবে এখানটায়? 9 মাইনাস 8, 9 মাইনাস 8। কেমন? এরপর আমরা জে ক্যাপে চলে যাব। তো আই ক্যাপ পজিটিভ হলে জে ক্যাপ নেগেটিভ হবে, নেগেটিভ জে ক্যাপ। এবার কাজ কি? জে ক্যাপের রো, জে ক্যাপের কলাম। জে ক্যাপের রো তো এটাই, জে ক্যাপের কলাম এইটাকে মুছে দিচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি 2, 4, 1, 3। জে ক্যাপের রো, জে ক্যাপের কলাম যদি মুছে দিই মনে মনে, তাহলে দেখতে পাবো 2, 4, 1, 3। ক্যালকুলেশনটা কীভাবে হবে? এ ডি মাইনাস বিসি। 2 ইন্টু -3 -6, -6 ইন্টু -4, সরি -6 মাইনাস -4। দেখো এ ডি -6 মাইনাস 4, 4 ইন্টু 1 কত? 4। ওকে, তাহলে আই ক্যাপ ছিল পজিটিভ, জে ক্যাপ নেগেটিভ, আবার কে ক্যাপ আসবে পজিটিভ, কে ক্যাপ আসবে পজিটিভ। পজিটিভ কে ক্যাপে দেখো কি হচ্ছে? পজিটিভ কে ক্যাপের ক্ষেত্রে আমরা কে এর রো আর কে এর কলামটাকে যদি মুছে দিই তাহলে আবার 2, -3, 1, 2 এটা আছে। তো এখানটায় 2 2 যা 4 মাইনাস অফ -3, সো 2 2 যা 4 মাইনাস -3। তাহলে যে ফাইনালি ক্রস প্রোডাক্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ
প্লাস 7 কে ক্যাপ। তো এখানটায় কিন্তু আমাদের যেটা পিওর ভেক্টরের থিওরি পার্টটা মোটামুটিভাবে শেষ হচ্ছে। এবার আমরা নিউমেরিক্যালে যাব। তার আগে পরীক্ষার প্রিপারেশন কার কীরকম চলছে একটু জানাও। কারা ক্লাস 11-এ পড়তে পড়তে আমাদের এই ভিডিওগুলো দেখছো, কারা 12-এ আছো, 12-এ পড়ছো এবং 11-এর ভিডিও দেখছো একটু জানাও। ওকে, এবং কে কোথার থেকে দেখছো একটু জানাও। তাহলে আস্তে আস্তে আলাপচারিতার মাধ্যমে পরিচয় তৈরি হবে এবং আমরা একে অন্যকে ভালো করে বুঝতে পারবো। যাদের সাথে আমার এর আগের আলাপ নেই তাদের জন্য বলি, আমার বর্ন অ্যান্ড ব্রট আপ কোচবিহারে এবং ক্লাস 11-এ থাকতে আমি কলকাতায় চলে আসি। তারপরে এখানেই পড়াশুনো, আপাতত একটা বেসরকারি স্কুলে আমি চাকরি করি, আর তার পাশাপাশি আমি এসওই বাংলার হয়ে তোমাদের জন্য কাজ করছি। তো পরীক্ষা নিয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি, পরীক্ষার প্রিপারেশন যতটা ইম্পর্ট্যান্ট ততটাই কিন্তু টেম্পারামেন্ট বা মাইন্ডসেট এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ তুমি দেখবে ক্রিকেট তো খুব জনপ্রিয় একটা খেলা, ক্রিকেট কম বেশি সবাই দেখে। অনেক ট্যালেন্টেড প্লেয়ার আমরা দেখি যারা কিন্তু বড় ম্যাচে খুব বেশি ভালো পারফর্ম করলো না, যেখানে এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ এখানেই তো দারুণ একটা ইনিংস খেলার কথা ছিল, কিন্তু খেলতে পারলো না। তো এইটার খুব বড় কারণ হচ্ছে যে মাইন্ডসেট, এবং ইটস নট অল অ্যাবাউট ইউর প্রিপারেশন, টেম্পারামেন্টটাও কিন্তু ইকুয়ালি দায়ী। দেখো আমাদের এডুকেশন সিস্টেমে একটা 3 ঘন্টার পরীক্ষা দিয়েই জাজ করা হয় যে তুমি 2 বছর কী পড়েছো। এর মেরিট ডিমেরিট যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু এটা নিয়ে আলোচনা হতে পারে এই পদ্ধতিটা নিয়ে, কিন্তু উই আর পার্ট অফ দিস ভেরি এডুকেশন সিস্টেম, আমরা এটাকে অস্বীকার করতে পারি না। এবং ওই 3 ঘন্টাতেই আমাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি প্রিপারেশনটা ঠিকঠাক নিয়েছি। এবার এই চিন্তাটা যদি আমি পরীক্ষার দিন মাথায় নিয়ে যাই, তাহলে অবশ্যই আমার পরীক্ষাটা ভালো হবে না, কারণ আমার চিন্তাটা থাকবে ওই দিকে যে এই 3 ঘন্টা ঠিক করে দেবে যে আমি যাদবপুরে চান্স পাবো নাকি শিবপুরে চান্স পাবো, নাকি আমি ইঞ্জিনিয়ারিং পড়তেই পারবো না, আমি নিট কোয়ালিফাই করব কি কোয়ালিফাই করব না। তো এখন বাইরে থেকে আমরা যতই বেশি মোটিভেট করি, হ্যাঁ সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখতে পারো, তাতে 30-40 মিনিট ভাল লাগতে পারে, খুব মোটিভেটেড লাগতে পারে, কিন্তু আমার মনে হয় মোটিভেশনটা কিন্তু বাইরের থেকে আসে না, মোটিভেশন আসে ভেতর থেকে। মোটিভেশন সেটাই যেটা হাজার প্রবলেমের পরে নিজে আমরা বলি যখন যে ইয়েস আই ক্যান ডু ইট, যা ইচ্ছা হয়ে যাক, হ্যাঁ আমি ফাইট ব্যাক করে দেবো, হয়ে যাবে। এই কনফিডেন্সটা ভেতর থেকে আসা দরকার। এটা কখন আসবে? যখন তুমি নিজে সেটা ফিল করো। সেটা তুমি কখন ফিল করবে? দেখো আজকে এখন যদি কাউকে একটা বলি যে যাও গিয়ে একটা মুরগি কাটো, হ্যাঁ এটা তো কেউ কাটতে পারবে না, এখন যে প্রতিদিন না কাটে সে কাটতে পারবে না। কিন্তু যদি বলি ব্রাশ করো, করতে পারবে, সবাই সকালবেলা উঠে ব্রাশ করে। তো পরীক্ষার ব্যাপারটাও এই পরীক্ষাটা যদি আমরা রেগুলার বেসিসে আমাদের পড়াশোনার মধ্যে ঢুকিয়ে নিই, প্রতিদিন 1 ঘন্টা করে পরীক্ষা দিচ্ছি, আজকে ফিজিক্স দিচ্ছি, কালকে কেমিস্ট্রি দিচ্ছি, পরশু অঙ্ক দিচ্ছি, তাহলে কিন্তু এই অ্যাংজাইটিটা থাকবে না যে আমি তো পারি, কিন্তু পরীক্ষার সময় যদি একটা ভুল হয়ে যায়, যদি টাইম ম্যানেজ করতে না পারি। যদি এই জিনিসটা আমরা রেগুলারলি করতে পারি, এই জন্য কোনো ইনস্টিটিউশনে বা কোনো কারোর উপর ডিপেন্ড করারই দরকার নেই। আমি বলবো তোমরা এমসিকিউতে প্র্যাকটিস করো, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে। আমরা সবাই এমসিকিউতে প্র্যাকটিস করি। আমরা কি করি, সকালবেলা উঠে এমসিকিউ নিয়ে বসে গেলাম, 100-150 এমসিকিউ যদি করতে পারি, নিজেকে ট্যাপ করলাম, দারুণ কাজ করেছি, ঘন্টার মাথা করেছো। কারণ ব্যাপারটা হচ্ছে তুমি দেবে T20 আর প্রিপারেশন নিচ্ছ টেস্ট ক্রিকেটের, এটার কোনো মানেই হয় না। তোমার পরীক্ষার সময় ফিজিক্সের জন্য যদি 1 ঘন্টা বরাদ্দ থাকে, যেই মেন্সের কথাই যদি বলি, 1 ঘন্টায় যদি 25টা এমসিকিউ করার থাকে, তোমাকে 1 ঘন্টায় এমসিকিউ করা উচিত দিনে। তারপরে আমি বলছি না 1 ঘন্টা ফিজিক্স পড়া উচিত, 1 ঘন্টা এমসিকিউ করা উচিত, তারপরে সেটার অ্যানালিসিস হওয়া উচিত, এবং আবার পড়াশোনাও থাকা উচিত। এই 1 ঘন্টায় যখন তুমি ফিজিক্স এমসিকিউ সলভ করবে, তুমি দেখতে পারবে যে আমি 12টা করতে পারছি, 25টা তো অনেক দূরে।
এবং এই 12টার থেকে কালকে 13টা হবে, তারপর 13 চলতে চলতে সেটা 14টা হবে, এবং তার মধ্যেও ভুল থাকবে এবং সেটাও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কিন্তু কম হতে থাকবে। যেমন যেমন তোমার কনসেপশন ক্লিয়ার হবে এরকম হতে থাকবে। এই করতে করতে আগামী 2 মাসে যদি দেখা যাচ্ছে যে নভেম্বরের শেষের দিকে গিয়ে তুমি কনসিস্টেন্টলি 20টা অ্যাটেম্প্ট করতে পারছো এমসিকিউ, 20টা এমসিকিউ অ্যাটেম্প্ট করে তার মধ্যে 2টো ভুল হচ্ছে এবং এই জিনিসটা চলছে, তাহলে জানুয়ারিতে যখন পরীক্ষা হবে, জানুয়ারিতে পরীক্ষা দেওয়ার সময় তোমার মনে হবে যে লাস্ট 1 মাস ধরে, জানুয়ারি মাস ধরে রোজ আমি এই কাজটা করে আসছি। হ্যাঁ, হয়তো এই 3 ঘন্টাই আমার ভবিষ্যৎটা ঠিক করে ফেলবে, কিন্তু আমি এই কাজটা রোজ করি, অতএব এই কাজটা আমার কোনো ভয়ের কোনো কারণ নেই। ওকে, তাহলে আমি ওই 1 ঘন্টা ফিজিক্সের জন্য বসলাম, 1 ঘন্টা ফিজিক্সের জন্য বসে আমি যেমন প্রত্যেক দিন 20টা করে মোটামুটি 18টা ঠিক করতে পারি, আমি এখানেও সেটাই করতে পারবো। তো তখন কিন্তু মোটিভেশন বা সাহস বা কনফিডেন্স সেটা তোমার ভেতর থেকে আসবে, বাইরে থেকে কাউকে বলার দরকার হবে না, না না বেস্ট অফ লাক, যা যা দারুণ হবে, বাইরে থেকে কারুর বলার দরকার হবে না। তো এইভাবে আমি বলবো যে তোমরা কিন্তু পরীক্ষার অ্যাংজাইটিটাকে দূর করতে পারো। পরীক্ষাটাকে অ্যাভয়েড করা মানে খুব বোকামি, কারণ আলটিমেটলি পরীক্ষাই দিতে হবে। ওকে, তো পরীক্ষাটাকে নিজের রেগুলার লাইফের মধ্যে যদি আমরা ইনক্লুড করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই নার্ভাসনেস বা অ্যাংজাইটিটাকে খুব সহজে জয় করা সম্ভব। আচ্ছা, তো যেমনটা বলছিলাম যে আমরা এই যে থিওরি পার্ট, এই পার্টটা আমরা মোটামুটি করে ফেললাম। এবার কিছু অ্যাপ্লিকেশন আমি দেখাই, তারপর তো অবশ্যই আমাদের যেটা ডেইলি প্র্যাকটিস সেট সেটা আপলোডেড হবে এবং সেখান থেকে তোমরা আরও সলভ করতে পারবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা যে বই সলভ করছো সেখান থেকে তোমরা সলভ করো এবং আমাকে জানাও যে নিজে নিজে তোমরা প্রবলেম সলভ করতে পারছো কি না। এখানে বেসিক কিছু প্রপার্টি দেওয়া আছে ক্রস প্রোডাক্টের, যে এ ক্রস বি হচ্ছে যদি সি হয়, এই সি এর ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এই সি ভেক্টরটা এ বি দুজনের সাথেই পারপেন্ডিকুলার, তো সি ইজ পারপেন্ডিকুলার টু এ, সি ইজ পারপেন্ডিকুলার টু বি। এটা আমরা আগের দিনও খানিকটা ডিসকাস করেছিলাম যে ক্রস প্রোডাক্টে যখন আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাচ্ছি তখন যে ভেক্টরটা পাচ্ছি সেটা এ ভেক্টর বি ভেক্টর দুজনের সাথেই পারপেন্ডিকুলার থাকে। আর এ ক্রস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, ব্র্যাকেট তুলে দিলে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। যদি এ প্যারালাল টু বি হয়, প্যারালাল মানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0, প্যারালাল হলে পরে ক্রস প্রোডাক্ট 0, কারণ এ ক্রস বিতে কী থাকে, এ ক্রস বিতে থাকে এ বি সাইন থিটা। এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। তোমার থিটা যদি 0 হয়, অর্থাৎ দুটো ভেক্টর প্যারালাল হয়, তাহলে ক্রস প্রোডাক্ট 0 আসবে। যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় তাহলে সাইন থিটা ইজ 1 আর এ ক্রস বি ইজ এ বি, কারণ সাইন 90 হয়ে যাচ্ছে 1, এ বি ইন্টু 1। এ ক্রস এ সবসময় 0, এ ক্রস এ কেন 0 হবে, কারণ এ আর এর মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, তো এ ইন্টু সাইন 0 উইল গিভ ইউ 0। আর মিক্সড প্রোডাক্ট যদি থাকে যে এ ক্রস বি ডট সি, তাহলে আমি এখানটায় ব্র্যাকেট তুলে দিলে সি ক্রস এ, বা ব্র্যাকেট তোলার ব্যাপার না, আমি অর্ডারটাকে চেঞ্জ করতে পারি, এ ক্রস বি ডট সি ইজ ইকুয়াল টু সি ক্রস এ ডট বি। সিটাকে ভেতরে নিয়ে আসলাম, বিটাকে বাইরে নিয়ে যেতে পারি, বা এটা উল্টো কাজও করতে পারি যে বি ক্রস সি ডট এ, এটাকে বাইরে বের করে সিটাকে ভেতরে নিয়ে আসতে পারি। আচ্ছা, এই প্রপার্টিগুলো অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় আমরা ইউজ করব। এবার এখানটায় দুটো ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। ভেক্টর দুটো একটু দেখে নিই। একটা ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আরেকটা ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। তো এটা ধরলাম এ ভেক্টরটা, এটা ধরলাম বি ভেক্টরটা। প্রশ্নটা ছিল ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, এটা হচ্ছে বি ভেক্টর।
তাহলে কম্পোনেন্ট অফ এ হলে আমার এ ভেক্টরটাকে স্প্লিট করতে হবে। এ ভেক্টরটাকে যদি স্প্লিট করি তাহলে এরকম দুটো কম্পোনেন্ট পাবো। ধরে নিচ্ছে এদের মাঝের অ্যাঙ্গেলটা থিটা কত আমি জানি না। ওকে, আগের দিন যদি ক্লাসটা করে থাকো ভেক্টর রেজলিউশনের, তো সেখানে আমি বলেছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল করে সেই কম্পোনেন্টটা হয় কস থিটা, অন্যটা হয় সাইন থিটা। তাহলে এটা এ সাইন থিটা। এবার আমাকে আই হ্যাভ টু ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। অ্যালং বি কি আছে ছবি দেখেই বুঝতে পারছি, এ কস থিটা। তাহলে যে ভেক্টরটা চাওয়া হচ্ছে সেই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে এ কস থিটা, আর ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে বি ক্যাপ। এই জিনিসটা চাওয়া হচ্ছে। এবার দেখো কস থিটা কোথায় আছে? ডট প্রোডাক্টে আছে, তাই না? তো যদি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমি করি এ ডট বি, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এ বি কস থিটা। আমার কি দরকার? এ কস থিটা দরকার। এ ডট বি কী হবে? 2 3 6, জের সাথে জে কে মাল্টিপ্লাই করবো, মাইনাসে +6 আর কে ভেক্টর এখানে কে ক্যাপটা 4, ওখানে কে ক্যাপ নেই মানে 0, তো 0। দ্যাট ইজ ইকুয়াল টু এ কস থিটা বি। বি এর ম্যাগনিটিউড কত? বি এর ম্যাগনিটিউড হচ্ছে, বি এর ম্যাগনিটিউড কী করে বের করবো আমরা? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তাহলে 9 + 4 ইজ 13, √13। ওকে, তাহলে এ কস থিটা কত? 12/√13। এ কস থিটা কত? 12/√13। আর বি ক্যাপ ইউনিট ভেক্টর মানে কি? ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। আজকে ক্লাসের প্রথমেই বললাম। তাহলে বি ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ -2j ক্যাপ বাই এর ম্যাগনিটিউড হচ্ছে √13। তাহলে আনসারটা কি আসবে? 12/13, 3i ক্যাপ -2j ক্যাপ। দেখো, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। তাহলে বি বরাবর যেহেতু, তাহলে বি এর এই বি ভেক্টরটা আছে, এটাই তো বি ভেক্টরটা আছে। তো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে কেন ডিভাইড করা হয়? কারণ তুমি একটা ভেক্টর যদি মাল্টিপ্লাই করো তাহলে ম্যাগনিটিউডটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি 5 মিটার ডিউ ইস্ট এই জিনিসটা দিয়ে কাউকে মাল্টিপ্লাই করি, 2কে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 উইল বিকাম 10 বিকজ অফ দ্যাট 5, তাই না? তাহলে আমি যদি শুধু ডিরেকশনটা দিতে চাই তাহলে এই 5টাকে আবার এলিমিনেটও করতে হবে। মাল্টিপ্লাই করেছি, এলিমিনেট করব কিভাবে? ডিভাইড করে। দ্যাটস ওয়াই আমরা এই ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করি। ইউনিট ভেক্টরের সময় আমরা ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করি। তাই যখন একটা ভেক্টরকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা হয় সেখানে পড়ে থাকে শুধু ডাইরেকশন, ম্যাগনিটিউডটা হয়ে যায় 1, আর আমরা বলি এটা একটা ইউনিট ভেক্টর। তো এখানটায় দেখতেই পাচ্ছ যে এটা বি ভেক্টর বরাবর এ ভেক্টরের একটা কম্পোনেন্ট। দেখে নাও। পরের প্রবলেমটায় আসছি। এ ভেক্টর বলা আছে, বি ভেক্টর বলা আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল হুজ আর্মস আর গিভেন বাই ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। তো এই হচ্ছে ভেক্টর এ, এই হচ্ছে ভেক্টর বি, এবং তাদের মাঝে কিছু একটা অ্যাঙ্গেল আছে যেটা আমি জানি না, এটা হচ্ছে থিটা। আর এর নাকি এরিয়া বের করতে হবে, মানে 3 নম্বর আর্মটাও দেওয়া নেই, এরিয়া বের করতে হবে। দেখা যাক কী করা যায়। প্রথম কাজ ওই ভেক্টর রেজলিউশন, এ ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম। যার সাথে অ্যাঙ্গেল করছে সে হচ্ছে এ কস থিটা, অন্যজন হচ্ছে এ সাইন থিটা। ত্রিভুজের ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে 3 নম্বর আর্মটা যা খুশি হোক না কেন, হাইট তো
এ সাইন থিটা, এটা যতটা হাইট ততটাই, আর বেসটা কি, বেসটা হচ্ছে বি ভেক্টর, তাহলে কি আসবে হাফ এ সাইন থিটা বি, আর এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি, তাহলে এদের ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট দেখা যাক, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি কি আছে, 2 - 3 4, 2 - 3 4, আর এখানে 3 - 2, 3 - 2 0, কারণ এখানে কে ক্যাপ তো নেই, তাই কে এর ক্যাপের আমি এখানে 0 লিখলাম। তো আই ক্যাপ কত আসবে, আই ক্যাপ আসবে দেখো 0 - -8, 0 - -8, তারপর মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপে কি আসবে 0 - 12, 0 - 12 প্লাস কে ক্যাপ, কে ক্যাপে কি আসবে, কে ক্যাপে আসবে -4 -9, -4 প্লাস 9 কত হয়ে যাচ্ছে, -4 প্লাস 9 হচ্ছে 5। ওকে, ক্যালকুলেশনটা একবার একটু দেখে নিও, -4 প্লাস 9। তো এটারই যদি ম্যাগনিটিউড ভাবি আমরা, ম্যাগনিটিউডটা কত আসবে, √8² + 12² + 5², 64 প্লাস 144 প্লাস 25, এবার ক্যালকুলেট করে যা আসবে আসবে দ্যাট মাচ স্কোয়ার ইউনিট, কারণ এরিয়া জিজ্ঞেস করতেছে, এরিয়া জিজ্ঞেস করেছে। So that's how we find the area of a triangle যার দুটো আর্ম দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্টেড হবে। ওকে, চলে যাই পরের প্রবলেমটায়। পরের প্রবলেমে একই জিনিস বললো, প্যারালেলোগ্রাম, এবং আমি ইচ্ছা করে ভেক্টরটা একই নিয়েছি কারণ একই ক্রস প্রোডাক্ট বারবার দেখানোর মানে হয় না। ক্রস প্রোডাক্ট কীভাবে করতে হয় এটা অলরেডি তোমরা জানো, তো আমরা যাতে ডেটাটা আগের অঙ্কটা থেকেই নিতে পারি সেই জন্য আমি ইচ্ছা করে একই ভেক্টর নিয়েছি। তো প্যারালেলোগ্রাম হচ্ছে এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট, এখানেও বেস ইন্টু হাইটে বেসটা কি আসবে বেসটা আসবে বি, বেসটা আসবে বি, আর হাইট আসবে হচ্ছে এ সাইন থিটা, আর এ বি সাইন থিটা বা বি এ সাইন থিটা জিনিসটা কি, ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। এটা কিভাবে আসলো এটা যদি বুঝতে চাও তাহলে দেখো, এই যদি প্যারালেলোগ্রাম হয় হুজ অ্যাডজেসেন্ট টার্মস আর গিভেন বাই এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এবার এই এ ভেক্টরের দুটো কম্পোনেন্ট হতে পারে, এই এ ভেক্টরের দুটো কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এটা কত না এ সাইন থিটা, এটা কত না এ কস থিটা। তাহলে হাইটটা কে রিপ্রেজেন্ট করছে, হাইট অফ দিস প্যারালেলোগ্রাম ইজ এ সাইন থিটা, হাইটটা কত না এ সাইন থিটা, আর বেসটা কত বি, সেই জন্য বেস ইন্টু হাইটে আমরা লিখলাম বি ইন্টু এ সাইন থিটা। এবার এটার কত আসবে, ম্যাগনিটিউডটা আমরা আগেই বের করে রেখেছিলাম, 64 144 25, ক্যালকুলেট করে যা আসবে তাই, 64 144 আর 25, এখানটায় কি লিখবো স্কোয়ার ইউনিট, কেন যেহেতু এরিয়া বের করতে বলেছে। দেখে নাও, ওকে পরেরটায় যাচ্ছি। এখানটায় দুটো ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ফর উইচ এ উইল বি পারপেন্ডিকুলার অন বি। এইখানটায় আমার মনে হচ্ছে টাইপিংয়ে কিছু মিস্টেক হয়েছে, তো আমি ভেক্টরটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, এ কে ক্যাপ করে দিচ্ছি, এ কে ক্যাপ। ওকে, এই দুটো ভেক্টরের এ ভ্যালু কত হলে, এর ভ্যালু কত হলে এরা দুজন পারপেন্ডিকুলার হবে। মাথায় রাখতে হবে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট সবসময় 0, কারণ ডট প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে
এ বি কস থিটা, থিটা যদি 90 ডিগ্রি হয় কস 90 ভ্যালু 0, ডট প্রোডাক্ট 0। তো যখনই পারপেন্ডিকুলার বলবে মাথায় যেন এটা আসে যে ডট প্রোডাক্ট 0 হবে। ডট প্রোডাক্ট আমরা এখন সহজে শিখে গেছি, 2 এর সাথে মাল্টিপ্লাই করব 3k 6 প্লাস -3 and -2, -3 into -2 is another 6, দেন কত আসছে 4 আর a, কে ক্যাপগুলোকে মাল্টিপ্লাই করব 4a, that should be equal to 0, so 4a is -12 and a is equal to -3, a is equal to -3. ওকে, তো চলে যাচ্ছি পরের প্রবলেমে। পরের প্রবলেম বলা হচ্ছে ফাইন্ড আ ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, কে এরকম থাকে যে পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি হয়? এ ক্রস বি, এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। তো এ ক্রস বি এর ইউনিট ভেক্টর চাই, এ ক্রস বি চাইনি, এ ক্রস বির ইউনিট ভেক্টর। সো এ ক্রস বি ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, you will get unit vector of A cross B, and A cross B is perpendicular to both A and B. তাহলে দেখো A cross B এর ম্যাগনিটিউডটা তো আমরা অলরেডি জানি কত ছিল, √64 প্লাস 144 প্লাস 25, আর ভেক্টরটা কত ছিল একবার একটু দেখে নিই। ভেক্টরটা ছিল হচ্ছে ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা আমরা ফাইনালি পেয়েছিলাম 8 + 12 + 5, তো ভেক্টরটা হবে হচ্ছে 8i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 5k ক্যাপ। সো দিস ইজ দ্য ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। ওকে, তো আমাকে কেউ একজন কমেন্টে বলেওছেন বোধহয় যে আমি খুব এই এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করছি, থ্যাংক ইউ সো মাচ। আর কিন্তু এই প্রবলেমগুলো মোটেই জেই বা WBJEE স্ট্যান্ডার্ডের নয়। আমি একবারও ক্লেম করিনি যে এগুলো জেই বা WBJEE স্ট্যান্ডার্ডের বা লেভেলের। প্রথম কথা হচ্ছে যে যদি 25টা প্রবলেমের কথা দেখি, 25টার মধ্যে 25টা কঠিন আসে না এবং 25টার মধ্যে 25টা ইজি আসেই না। তো এই যে লার্নিং প্রসেসটা অনেকটা একটা মানে ধাপে ধাপে চলার ব্যাপার। ওকে, তো আমি যখন তোমাদের সাথে যাত্রাটা শুরু করলাম তখন আমি জানি না যে কে কোথায় দাঁড়িয়ে আছে। তো আমি যদি অ্যাডভান্সের প্রবলেম দিয়ে শুরু করি অনেকের জন্য হয়তো বেনিফিশিয়াল হবে, আবার বেশিরভাগ বাচ্চাদের জন্য মনে হতে পারে যে এইসব কী হচ্ছে। তো অবশ্যই আমি এই জন্য বেসিক চ্যাপ্টারগুলো থেকে শুরু করছি, এবং আমি আগের দিন যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকে তাহলে আমি বলেওছি যে আমি প্রথম দিক এখন আমি একটু নিটের আগের দিকের প্রবলেমগুলো নিচ্ছি যাতে একটু কনফিডেন্স পাও যে বুঝতে পারছি হ্যাঁ সব ঠিক আছে, এবং গ্র্যাজুয়ালি আমরা আরেকটু ডিফিকাল্টি লেভেলের দিকে যাব। তো তোমরা সেটা আমাকে ফিডব্যাকে জানাবে যে ডিফিকাল্টি লেভেলটা তোমরা বুঝতে পারছো না, আর একটু স্লো যাওয়া উচিত বা এখনই ডিফিকাল্টি লেভেলটা বাড়ানো উচিত। তবে যদি কোনো মাস্টারমশাই ক্লাস করছো আমার মনে হয় এইটুকুন বিশ্বাস রাখা দরকার যে লোকটা জানে যে লোকটা কী পড়াচ্ছে, এবং ছাত্রদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এবং একটাই জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে সমর্পণ। অনেক ক্ষেত্রে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুব ভালো কিছু করতে পারে না এই একটাই কারণে, কারণ সমর্পণ নেই। এই যে দুর্গা প্রতিমা এখন তৈরি হচ্ছে, মাটিটা খুব নরম হওয়া দরকার। ওকে, তো স্টুডেন্ট নিজেই যদি খুব ভালো বেশি বোঝে তখন মানে ওই ভর্তি বোতলে তো আর জল ঢালা যায় না। আর যদি কোনো টিচার বলে থাকেন তাহলে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতগুলো কথা বলার জন্য। তো সেটা তো আমি নিজের সৌভাগ্য মনে করব যদি কোনো টিচার আমার ভিডিও দেখেন। তো
আমি ইচ্ছা করেই ডিফিকাল্টি লেভেলটা শুরুর দিকে একটু কম রেখেছি। অলদো আমি জানি আমি জেই এবং WBJEর জন্য তোমাদেরকে প্রিপেয়ার করাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ধীরে ধীরে ডিফিকাল্ট লেভেলের দিকে আস্তে আস্তে যাব, এবং আননেসেসারি ডিফিকাল্টির দিকেও আমরা যাব না। কিন্তু হ্যাঁ, এর থেকে আরেকটু ডিফিকাল্ট কিন্তু প্রবলেম, এটা ঠিক কথাই যে এর থেকে আরেকটু ডিফিকাল্ট প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে, ঠিক আছে? তো সেটা আমি তোমাদের ফিডব্যাকের মাধ্যমে বুঝতে পারবো যে তোমরা কতটা গ্রাস্প করতে পারছো, এবং তার উপরে কিন্তু আমি আমার নেক্সট প্রবলেম সেট সেভাবেই সেট করব। এবং ডিফিকাল্টি লেভেল একদিনে বাড়বেও না এবং একদিনে ইজিও হয়ে যাবে না। একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি, একদম বেসিক থেকে আস্তে 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 আমি মেন্স এবং পরবর্তীতে যখন যদি অ্যাডভান্সের আমাদের সময় আসে, মেন্সের পরে, জানুয়ারির পরে, তখন সেই লেভেলটা রিচ করার চেষ্টা করব। ওকে, তো এই মোটামুটি আমাদের ছিল ভেক্টরের ক্লাস। এবার তোমরা প্লিজ ফিডব্যাকে জানাও, এবং তোমাদের যেটা করণীয়, প্লিজ যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না কিছু শিখতে পারলাম এই ভিডিওটার থেকে, তাহলে প্লিজ শেয়ার করো, যাতে আমরা আমাদের এই নতুন যে চ্যানেলটা এসওই জেই, এই চ্যানেলটা যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, বাংলার প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে পৌঁছে যেতে পারে। আমাদের যে এফোর্টটা সেটা যেন প্রত্যেকটা কোণায় পৌঁছয়, এইটুকুন তোমরা সাহায্য করো, আমাদেরকে পাশে থাকো। আর অবশ্যই আমরা বাকি দিকটা দেখার চেষ্টা করব। এছাড়া কমেন্টে, সবার কমেন্টই আমি পড়েছি, কোনো কোনো কমেন্টে আমি রিপ্লাইও করেছি। সবার ইস্যুগুলো একটা ক্লাসের মধ্যে মেনশন করা সম্ভব হলো না, বা যেগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, যেমন কেউ ক্লাস লিস্ট বা প্লে লিস্ট বা পিপিটিটা আপলোড করার কথা অনেকে রিকোয়েস্ট করেছে। তো সেই দিকটা কিন্তু আমিনুর স্যার এবং আমাদের অরুণাভ স্যার, ওনারা দুজন মিলে দেখছেন। তো ওনারা রেগুলার এই জিনিসটা মনিটর করেন, এবং যতটা সম্ভব ওনারা সেইভাবে ইম্প্রোভাইজ করার চেষ্টা করবেন। তো সেই জায়গাটা নিয়ে আমি আর কিছু বললাম না, আমি শুধু পড়ানোর ব্যাপারটা দেখছি, ফিজিক্স পড়ানোর ব্যাপারটা দেখছি। তো আমি আবার একটু মনে করিয়ে দিই, শুরুতে 3 ডাইমেনশানে ভেক্টরের ভিজুয়ালাইজেশনটা যদি ঠিকঠাক বুঝে না থাকো, প্লিজ আরেকবার আমাকে মেনশন করো কমেন্ট বক্সে, তাহলে সেই মতনভাবে আমি পরের ক্লাসটা অ্যারেঞ্জ করব। এবং কেমন লাগলো জানাও, আর খুব ভালো থাকো। সামনে পুজো আসছে, মজা করো, কিন্তু মাথায় রাখতে হবে খুব ইম্পর্ট্যান্ট বছর তোমাদের জীবনে। তো সবটা এবার একটু লিমিটের মধ্যে। চলো, ভালো থাকো।